আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ডেটাবেজের ডেটা টাইপ বা ডেটা ফিল্ড কি। তো ডেটাবেজের ডেটা টাইপ বা ডেটা ফিল্ড বোঝার আগে আসো আমরা একটা কলকাতা বাংলা সিনেমার কথোপকথন দেখি। তো কোনো একটা বাংলা সিনেমায় নায়ক নায়িকাকে বলতেছে যে আই লাভ ইউ, তখন নায়িকা বলতেছে যে আই ক্যান নট অ্যাকসেপ্ট ইউর প্রপোজাল। তো নায়ক এখন বলতেছে যে হোয়াটস মাই প্রবলেম, নায়িকা বলতেছে দ্য প্রবলেম ইজ দ্যাট ইউ আর নট মাই টাইপ। এই যে বললো যে ইউ আর নট মাই টাইপ, এটা বলতে সে কি বুঝালো? আসলে সে যা যা পছন্দ করে অথবা যা যা অপছন্দ করে বা তার যেরকম যেরকম বৈশিষ্ট্য ভালো লাগে, আসলে ওই ছেলেটার মধ্যে সেরকম বৈশিষ্ট্য নাই। তার মানে প্রত্যেকটা মানুষের যেরকম বৈশিষ্ট্য ভিন্ন হতে পারে, আমরা কমিউনিকেশনের ক্ষেত্রে হোক অথবা প্রোগ্রামিং এর ক্ষেত্রে হোক অথবা ডেটাবেস প্রোগ্রামিং এর ক্ষেত্রে হোক, আমরা প্রতিদিনই সচরাচর অসংখ্য ডেটা নিয়ে কাজ করি, কিন্তু প্রত্যেকটা ডেটার ধরন কিন্তু আলাদা হয়। যেমন আমরা যদি বলি যে একটা ম্যাথমেটিক্যাল ডিজিট 3 এটা কোন ধরনের সংখ্যা, তাইলে তোমরা সবাই বলবা যে এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। আবার যদি বলি যে 3.5 এটা কোন ধরনের সংখ্যা, তাইলে তোমরা বলবা যে এটা একটা ভগ্নাংশ সংখ্যা। তার মানে আমরা বলতে পারি যে ডেটাবেস প্রোগ্রামে আমরা যে সকল বিভিন্ন ধরনের ডেটা নিয়ে কাজ করতেছি, সে সকল বিভিন্ন ধরনের ডেটার ধরনকেই ডেটা টাইপ বলে। আরো শর্ট করে যদি তোমরা বলো যে ডেটা টাইপটা কি, তাইলে বলবা হচ্ছে ডেটার ধরনকে ডেটা টাইপ বলে। তো এবার আসো আমরা ডেটাবেজের বিভিন্ন ডেটা টাইপ বা ডেটা ফিল্ড নিয়ে আলোচনা করি। আমি দেখো যে বোর্ডে প্রথম যে ডেটা টাইপটা লিখেছি সেটা হচ্ছে টেক্সট বা ক্যারেক্টার ডেটা টাইপ। তো এখন অনেকেই এই যে ক্যারেক্টার টার্ম আছে, যেহেতু তোমরা আসলে লোয়ার ক্লাসে পড়ো তাই আমি বলতেছি যে অনেকে মনে করতে পারো যে ক্যারেক্টার মানে কি চরিত্র। না, আসলে প্রোগ্রামিং বা ডেটাবেস প্রোগ্রামিং এ ক্যারেক্টার বলতে চরিত্রকে বোঝায় না। আমরা যে ডেটাগুলো নিয়ে কাজ করি তার ভিতর ধরো যে একটা নাম্বার হতে পারে অথবা বর্ণ হতে পারে অথবা চিহ্ন হতে পারে। তার মানে যদি এমন হয় বিষয়টা যে অথর আইডি 1, তার মানে দেখো যে এখানে আমার বিভিন্ন লেটার আছে, সাইন আছে, আবার ম্যাথমেটিক্যাল ডিজিটও আছে। তার মানে এই যে আমরা ম্যাথমেটিক্যাল ডিজিট অথবা বর্ণ অথবা বিভিন্ন চিহ্ন ব্যবহার করলাম, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা বর্ণ চিহ্ন অথবা সংখ্যা প্রত্যেকটাকেই বলা হয় এক একটা ক্যারেক্টার। তার মানে আমি যদি বলি এটা কি, তাহলে এ একটা ক্যারেক্টার। আবার যদি বলি আন্ডারস্কোরটা কি, এইটাও একটা ক্যারেক্টার। তার মানে বর্ণ চিহ্ন সংখ্যা অথবা কিবোর্ডে আমরা যে কিগুলো দেখি বা বাটনগুলো দেখি, বিভিন্ন বর্ণ সংখ্যা অথবা বিভিন্ন চিহ্ন, এগুলোকে প্রত্যেকটাকেই বলা হয় এক একটা ক্যারেক্টার। তো টেক্সট বা ক্যারেক্টার ডেটা টাইপ মূলত ব্যবহার করে বর্ণ সংখ্যা চিহ্ন ইত্যাদি। এখন টেক্সট বা ক্যারেক্টার ডেটা টাইপ তৈরি করতে গেলে আমরা বর্ণ চিহ্ন যে সংখ্যার কথা বললাম, এগুলোর সম্মিলিত ভাবেও আমরা টেক্সট বা ক্যারেক্টার ডেটা টাইপ তৈরি করতে পারি, আবার এককভাবেও তৈরি করতে পারি। তবে সবচেয়ে মনে রাখার যেটা বিষয় যে টেক্সট বা ক্যারেক্টার ডেটা টাইপে কখনোই 255 ক্যারেক্টার এর বেশি সাপোর্ট করবে না। তার মানে এটা সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে 255। তার মানে টেক্সট বা ক্যারেক্টার ডেটা টাইপ 255 ক্যারেক্টার সাপোর্ট করে। এখন টেক্সট বা ক্যারেক্টার ডেটা টাইপ আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তো আসো আমরা দেখি যে ভাগটা হলো, আমি এখানে লিখে রাখছি যে একটা হচ্ছে ক্যার আর একটা হচ্ছে ভারক্যার। দ্যাট মিন্স ক্যার বলতে ক্যারেক্টার আর ভারক্যার বলতে বোঝাচ্ছে ভেরিয়েবল ক্যারেক্টার। তো লক্ষ্য করো যে আমি যখন ক্যারেক্টারটা ব্যবহার করেছি তখন লিখে রাখছি যে ক্যারেক্টার 35। তার মানে আমরা যখন ক্যারেক্টার ব্যবহার করেছি তখন লক্ষ্য করো যে প্যারেনথিসিস বা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি 35 সাইজটা ব্যবহার করেছি। তার মানে এখানে 35 বলতে কি বোঝাচ্ছে? 35 বলতে বোঝাচ্ছে, যেমন আমি এখানে একটা উদাহরণ দিয়েছি যে স্টুডেন্ট নামে একটা টেবিলে একটা ফিল্ড আছে হচ্ছে নেম নামে, বা একটা কলাম নেম আছে নেম নামে। এখন এই নেমের করসপন্ডিং আমি কি করব? বিভিন্ন ভ্যালু ইনপুট নিব, বিভিন্ন নাম ইনপুট নিব। এখন আমার নামটা বিভিন্ন ক্যারেক্টারের হতে পারে, তার মানে যে কতগুলো লেটার নিয়ে একটা নাম তৈরি হতে পারে। যদি একজন ডেটাবেস ডিজাইনার চিন্তা করে যে আমি আসলে ডেটাবেসে যেসব নাম এন্ট্রি করব
সেটা যদি সর্বোচ্চ ধরে নিলাম যে 35 ক্যারেক্টারের যদি হয়, সর্বোচ্চ যে নামটা যত ক্যারেক্টার নিয়ে গঠিত হয়েছে সেটা ধরে নিলাম যে 35। যদি এমন হতে পারে যে এই নেম ফিল্ডে একটা পীর বাবার নাম ইনপুট নিলাম, যে বাবা ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম সুরেশ্বরী, এরকম একটা নাম যদি আমরা এন্ট্রি করি, ধরে নিলাম যে সেটা 35 ক্যারেক্টারের। তো এই ক্ষেত্রে ওখানে আমার যত বড় সবচেয়ে নাম হতে পারে সেটার উপর দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে একজন ডেটাবেস ডিজাইনার ক্যারেক্টারের মধ্যে এই সাইজটা উল্লেখ করে। এখন সমস্যাটা হলো এই যে আমি সর্বোচ্চ নাম যত ক্যারেক্টারের সেইটা আমি প্যারেনথেসিসের মধ্যে উল্লেখ করেছি বা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে উল্লেখ করেছি, কিন্তু এমনও তো হতে পারে যে সব নামই কি এত বড় হবে? যেমন আমার নামের কথাই যদি আমি চিন্তা করি, তাইলে তো আমার নাম 6টা ক্যারেক্টার নিয়ে গঠিত, কিন্তু ক্যারেক্টার ব্যবহার করলে ওই যে আমরা প্যারেনথেসিসের মধ্যে 35 দিয়ে দিয়েছি, আসলে আমার নামটা 6 ক্যারেক্টারের, অথবা অন্য যে কোনো নাম আমরা যে ব্যবহার করব সেটা যত ক্যারেক্টারেরই হোক না কেন, ছোট হোক অথবা বড় হোক, সেটা যদি 35 এর নিচেও হয় তাইলে তার জন্য সে 35 ক্যারেক্টারেরই জায়গা নিবে। এতে আমার কি হচ্ছে যে মেমোরিতে জায়গা অপচয় হচ্ছে। কিন্তু যখন আমরা varchar ডেটা টাইপটা ব্যবহার করব, varchar, তখন সিস্টেমটা হলো যে প্যারেনথেসিসের মধ্যে আমার বলে দিতে হয় যে টেক্সট বা ক্যারেক্টার ডেটা টাইপে সর্বোচ্চ কত রেঞ্জ সাপোর্ট করে। তার মানে আমরা আগেই বলেছিলাম যে টেক্সট বা ক্যারেক্টার ডেটা টাইপে 255 ক্যারেক্টার সর্বোচ্চ সাপোর্ট করে। তো আমরা যখন varchar অথবা ভেরিয়েবল ক্যারেক্টার ব্যবহার করব, তখন প্যারেনথেসিসের ভিতর 255 মানে সর্বোচ্চ যে রেঞ্জটা সেইটা ব্যবহার করতে হয়। এখন ভেরিয়েবল ক্যারেক্টারের সুবিধাটা হলো এই যে আমরা যদি মনে করি যে ভেরিয়েবল ক্যারেক্টার ব্যবহার করেছি, এই নেমের করসপন্ডিং আমরা যে নামগুলো ইনপুট নিব, আমরা যে নামটা যত ক্যারেক্টারেরই হোক না কেন, সেটা একজন পীর বাবার নাম হোক আর যেই নামই হোক, যার নামে যতটা অক্ষর বা যতটা ক্যারেক্টার ব্যবহার হবে তার নামের জন্য ততটুকু জায়গায় নেবে। তার মানে আমার নাম যদি আমি কল্পনা করি SHOACL 6টা ক্যারেক্টারে, তাহলে আমার নামের জন্য 6টা ক্যারেক্টারেরই জায়গা নেবে। আবার যে বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম সুরেশ্বরী, ধরে নিলাম যে তার নামটা 35 ক্যারেক্টারের, তাহলে তার জন্য ততটুকুই জায়গা নেবে। এতে কি হচ্ছে, যে নামের জন্য যতটুকু জায়গা দরকার ভেরিয়েবল ক্যারেক্টার ব্যবহার করলে তার জন্য ততটুকুই জায়গা নিচ্ছে। দ্যাটস ওয়াই আমার মেমোরিতে অপচয় কমে যাচ্ছে। তাই আমরা টেক্সট বা ক্যারেক্টার ডেটা টাইপের মধ্যে যদি আমরা ক্যারেক্টার বা ভেরিয়েবল ক্যারেক্টার ব্যবহার করতে চাই, তার জন্য অবশ্যই আমরা ক্যারেক্টারটা ব্যবহার না করে ভেরিয়েবল ক্যারেক্টারটাই ব্যবহার করার চেষ্টা করব। হচ্ছে নাম্বার ডেটা টাইপ। তার মানে নাম্বার বা নিউমেরিক যে ডেটা টাইপটা আমরা ব্যবহার করব, সেখানে অবশ্যই আমাদের সংখ্যাবাচক ডেটা ব্যবহার করতে হবে। এখানে আমি চাইলেও কোনো বর্ণ অথবা কোনো চিহ্ন ব্যবহার করতে পারবো না। তার মানে আমরা যদি ম্যাথমেটিক্যাল ডিজিট 3, 3.5 এগুলো ব্যবহার করতে পারবো, কিন্তু কোনো স্পেশাল সিম্বল যদি হয়, হোয়াট চিহ্ন, আন্ডারস্কোর, এগুলো আমরা ব্যবহার করতে পারবো না। তার মানে হচ্ছে যে এখানে আমরা শুধুমাত্র সংখ্যাবাচক ডেটাই ব্যবহার করব। তো নিউমেরিক ডেটা টাইপ আবারকে বিভিন্নভাবে ভাগ করা যায়। যেমন আমি এখানে লিখেছি যে নিউমেরিক ডেটা টাইপ হচ্ছে যে কয়েক ধরনের: বাইট, ইন্টিজার, লং ইন্টিজার, সিঙ্গেল আর হচ্ছে ডাবল। তো আমরা জানি যে 1 বাইট সমান সমান 8 বিট, কিন্তু বাইট ডেটাবেস প্রোগ্রামের নিউমেরিক ডেটা টাইপের ভিতর নিজেই একটা প্রকারভেদ। তার মানে বাইট নিজেই একটা ডেটা টাইপ। তো এগুলোর বিভিন্ন রেঞ্জ তোমাদের পরীক্ষায় এমসিকিউ এর জন্য পড়ে, যে আসলে বাইট কতটুকু জায়গা নেয় অথবা ইন্টিজার কতটুকু জায়গা নেয়। তো আসলে বাইট তোমার 1 বাইট জায়গা নেয়, ইন্টিজার হচ্ছে 2 বাইট, লং ইন্টিজার হচ্ছে 4 বাইট, আর যখন আমরা সিঙ্গেল ব্যবহার করব তখন সেটা 4 বাইট নেবে, আর যখন ডাবল ব্যবহার করব তখন সেটা 8 বাইট জায়গা নেবে। তো এখন সিঙ্গেল আর ডাবল যেটা, সেটা আসলে ভগ্নাংশ সংখ্যার ডেটা নিয়ে কাজ করে। যদি আমরা সিঙ্গেল ব্যবহার করি সেটাও ভগ্নাংশ টাইপের ডেটা নিয়ে কাজ করতে পারবে, আবার যদি আমরা ডাবল ব্যবহার করি সেটাও ভগ্নাংশ টাইপের ডেটা নিয়েই কাজ করতে পারবে। তবে সিঙ্গেল আর ডাবল এর ব্যবহারের ভিতর পার্থক্যটা হলো এই, যদি তুমি দশমিকের পর বেশি সংখ্যা নিয়ে কাজ করতে চাও তাইলে তুমি সিঙ্গেল ব্যবহার না করে ডাবল ব্যবহার করবে, আর যদি দশমিকের পর কম সংখ্যা নিয়ে কাজ করতে চাও
তাহলে তুমি ব্যবহার করবে হচ্ছে সিঙ্গেল। নেক্সট যে ডেটা টাইপ সেটা হচ্ছে লজিক্যাল ডেটা টাইপ। তো লজিক্যাল ডেটা টাইপটা কোথায় ব্যবহার করা হয়? লজিক্যাল ডেটা টাইপটা মূলত ব্যবহার করা হয় যদি কোনো ফিল্ডের মান যে হ্যাঁ অথবা না, দ্যাট মিন্স ইয়েস নাকি নো, এইরকম যদি কোনো তথ্য সংরক্ষণ করার দরকার হয় তাহলে আমরা লজিক্যাল ডেটা টাইপ বা ডেটা ফিল্ড ব্যবহার করব। তো লজিক্যাল ডেটা টাইপের জন্য বিশেষ করে ইয়েস, নো অথবা ট্রু, ফলস, অন অফ এই কথাগুলো ব্যবহার করা হয়। তো যদি আমরা এই ভ্যালুগুলো আমরা কোনো ফিল্ডে স্টোর করতে চাই, যে ইয়েস অথবা নো, তারপর ট্রু অথবা ফলস এগুলো ব্যবহার করতে চাই, তাহলে আমাদের অবশ্যই একটা মনে রাখার যেটা বিষয় সেটা হলো যে ইয়েস অথবা নো। তার মানে আমরা যদি একটা এক্সাম্পল দিই, যে যেমন এখানে আমি একটা কলামের নাম আগে থেকে লিখেই রাখছি যে অ্যাটেন্ডেন্স। তার মানে একটা স্টুডেন্ট কি হতে পারে, যে অ্যাবসেন্টও থাকতে পারে, প্রেজেন্টও থাকতে পারে। এইটা না হয়ে যদি কোনো কলাম নেমে এরকম হতো যে ম্যারিচুয়াল স্ট্যাটাস, সে কি অ্যাকচুয়ালি ম্যারিড নাকি আনম্যারিড, যদি এরকম হয়, অথবা দেখা গেল একটা কলাম নেম আছে পেইড নামে, তার মানে কোনো একটা স্টুডেন্টকে আসলে তার টিউশন ফি পেমেন্ট করেছে নাকি করে নাই, তার মানে পেইড নাকি পেইড করে নাই। তার মানে এসব ক্ষেত্রে আমরা ইয়েস, নো অথবা ট্রু, ফলস এগুলো ব্যবহার করব। তো আরেকটা যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো যে ট্রু, ফলস অথবা ইয়েস, নো এগুলো আমরা পুরোটাই এই ফিল্ডে সংরক্ষণ করতে পারবো না। সিস্টেমটা হচ্ছে যে আসলে ইয়েস অথবা নো এর এগুলো শুধুমাত্র প্রথম বর্ণটাই আমরা ব্যবহার করব। তার মানে যদি ইয়েস হয় তাহলে আমরা শুধুমাত্র ওয়াই ব্যবহার করব, আর যদি এই ফিল্ডের মান যদি নো হয় তাহলে আমরা শুধুমাত্র এন ব্যবহার করব। সেম ভাবে যদি আমরা ট্রু, ফলস ব্যবহার করতে চাই তাহলে ট্রু এর টি নিব আর ফলস এর এফ নিব, এইভাবে আমরা ব্যবহার করব। তো এই ফিল্ডটাকে বা এই ডেটা টাইপটাকে অনেক সময় বুলিয়ান ফিল্ডও বলা হয়, আর এটা মেমোরিতে শুধুমাত্র এক বিট জায়গা দখল করে। এবার আসো আমরা নেক্সট যে ডেটা টাইপটা আছে সেটা নিয়ে আলোচনা করি। নেক্সট যে ডেটা টাইপটা আছে সেটা হচ্ছে মেমো ডেটা টাইপ। মেমো ডেটা টাইপ। তো মেমো যে ডেটা টাইপটা আছে এটা আমরা কখন ব্যবহার করব? মেমো ডেটা টাইপটা আমরা ব্যবহার করব যখন কোনো এক্সপ্লেনেশন অথবা বিবৃতি, বর্ণনা এসব যদি কোনো ফিল্ডের মান যদি দরকার হয় সেই ক্ষেত্রে আমরা মেমো ডেটা টাইপ ব্যবহার করব। তোমাদেরকে উদাহরণ দিলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। যেমন এখানে আমি একটা কলাম নেম দিয়েছি হবি। একটা মানুষের হবি কিন্তু অনেক রকম হতে পারে। আমি জাস্ট একটা ফিল্ডের নাম দিয়েছি হবি, তার মানে এখানে একটা মানুষের শখ যেরকম অনেকগুলো হতে পারে। যদি এরকম থাকতো কলাম নেমটা যে আসলে ওয়ার্কিং এক্সপেরিয়েন্স অথবা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, তার মানে এই ফিল্ডগুলোর নাম দেখে আমরা বুঝতে পারতেছি যে করেসপন্ডিং যে আমরা টেক্সটগুলো লিখবো সেগুলো অনেক বেশি রেঞ্জের হবে। তো এই ধরনের যদি কোনো বেশি টেক্সট লেখার দরকার পড়ে কোনো ফিল্ডে, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই মেমো ডেটা টাইপটা ব্যবহার করব। এখন তোমরা অনেকেই বলতে পারো যে টেক্সট বা ক্যারেক্টার ডেটা টাইপ এখানে ব্যবহার করলে কি কোনো সমস্যা হতো? হ্যাঁ, অবশ্যই সমস্যা হতো। কারণ হচ্ছে যে ওয়ার্কিং এক্সপেরিয়েন্সটা যদি অনেক হয়, কিন্তু আমরা জানি টেক্সট বা ক্যারেক্টার ডেটা টাইপ বা ডেটা ফিল্ডে শুধুমাত্র 255 ক্যারেক্টার সাপোর্ট করে। কিন্তু মেমো ডেটা টাইপ আমাদেরকে যে সুবিধাটা দিয়েছে সেটা হলো মেমো ডেটা টাইপ যদি তুমি ব্যবহার করো তাহলে সেটা 65,535 ক্যারেক্টার সাপোর্ট করে। তার মানে মেমো ডেটা টাইপ যদি আমরা ব্যবহার করি, কি বললাম যে 65,535টা ক্যারেক্টার সাপোর্ট করে। দ্যাটস ওয়াই আমরা এক্সপ্লেনেশন টাইপের যদি কোনো কিছু ব্যবহার করতে চাই কোনো ফিল্ডের মান, তাহলে অবশ্যই আমরা মেমো ডেটা টাইপটা ব্যবহার করব। এখন আসো নেক্সট যে ডেটা টাইপ সেটা হচ্ছে কারেন্সি। কারেন্সি ডেটা টাইপটা মূলত ব্যবহার করা হয় যে কোনো মুদ্রার চিহ্ন প্রকাশ করার জন্য। তার মানে হচ্ছে যদি আমরা কোনো ডেটাবেজে টেবিলের কোনো ফিল্ডের মান যদি আমরা কোনো নিউমেরিক ভ্যালুর সামনে, যেমন আমরা টাকার যে সিম্বলটা অথবা ডলারের যে সিম্বলটা, এই যেগুলো ব্যবহার করতেছি, এই সিম্বলগুলো যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে আমরা কারেন্সি ডেটা টাইপটা ব্যবহার করব। এটা মেমোরিতে 8 বিট জায়গা দখল করে। তবে একটা জিনিস বলে রাখা ভালো যে এখন কারেন্সি ডেটা টাইপটা ব্যবহার করা হয় না বললেই চলে। নেক্সট যে ডেটা টাইপ সেটা হচ্ছে অটো নাম্বার।
অটো নাম্বার। তো অটো নাম্বার ডেটা টাইপটা কখন আমরা ব্যবহার করব? অটো নাম্বার ডেটা টাইপটা আমরা তখনই ব্যবহার করব যে আমরা কোনো একটা ডেটাবেস টেবিলে পরপর অনেকগুলো রেকর্ড এন্ট্রি নিচ্ছি। আসলে কতগুলো রেকর্ড এন্ট্রি নিলাম সেটা আসলে কাউন্ট করার জন্য বা আপনি যেন গণনা করা হয়ে যায়, অটোমেটিক্যালি হয়ে যায়, এই জন্য আমরা অটো নাম্বার ডেটা টাইপটা ব্যবহার করব। তার মানে বিষয়টা এরকম যে এইখানে আমার একটা ফিল্ড আছে, সেটা হচ্ছে স্টুডেন্ট আইডি। তো স্টুডেন্ট আইডিটা এখানে যদি প্রথমে 01 হয়, তারপর একটা 02 হবে, করসপন্ডিং 03 হবে, 04 হবে, এরকম হবে। তো এই যে আমরা বারবার একটা ফিল্ডের মান ইনপুট নিচ্ছি 01 02, এই ভ্যালুগুলো কিন্তু পরপর ক্রমানুসারে আছে। তার মানে ক্রমানুসারে কোনো যদি ক্রমিক নাম্বার নেওয়ার দরকার পড়ে, এই যে বারবার এটা আমার বারবার এন্ট্রি করা ইউজারের কাছ থেকে, এটা কিন্তু অনেক বিড়ম্বনা করা একটা ব্যাপার। কিন্তু আমরা যখন অটো নাম্বার ডেটা টাইপটা ব্যবহার করে দিব, তখন এই ফিল্ডের মানগুলো ডিফল্ট ভাবে নিয়ে নেবে। দ্যাটস ওয়াই আমরা এই ক্ষেত্রে অটো নাম্বার ডেটা টাইপ ব্যবহার করব। এখন নেক্সট যে ডেটা টাইপ সেটা হচ্ছে হাইপার লিংক। হাইপার লিংক, তোমরা অনেকেই হাইপার টেক্সট কথার সাথে, যারা HTML যে চ্যাপ্টারটা রয়েছে ওয়েব ডিজাইন করেছি তাই HTML, তোমরা অনেকেই জানো যে হাইপার টেক্সট বলতে বোঝায় যে একটা টেক্সটের সাথে বা একটা ওয়েব পেজের সাথে আরেকটা ওয়েব পেজে যদি লিংকিং করতে চাই তখন সেটাকে বলা হয় হাইপার টেক্সট। তো যাই হোক, এখানে হাইপার লিংক যে ডেটা টাইপটা, এটা ডেটাবেসের ক্ষেত্রে তখনই ব্যবহার করা হয় যে আমি ডেটাবেস প্রোগ্রামের সাথে যদি কোনো ওয়েব পেজের একটা লিংকিং করতে চাই, তাহলে আমরা এই হাইপারলিংক ডেটা টাইপটা ব্যবহার করব। এখন নেক্সট আরেকটা ডেটা টাইপ হচ্ছে ডেট এন্ড টাইম। আমরা দেখেই বুঝতে পারতেছি যে ডেট এন্ড টাইম ডেটা টাইপটা কখন ব্যবহার করব। যেমন এখানে আমি একটা ফিল্ডের নাম লিখে রাখছি ডেট অফ বার্থ। তার মানে যদি কোনো মানুষের জন্মদিন হয় সেটা লেখার জন্য আমরা ডেট এন্ড টাইম ডেটা টাইপ ব্যবহার করব। ডেট অফ বার্থ এখানে জাস্ট আমি একটা কলাম নেম দিয়েছি। যদি এরকম হয় যে একটা মানুষের দেখা গেল কোনো কলামের নাম হচ্ছে জয়নিং ডেট আছে, তো এরকম যদি হয় তাহলে আমরা ডেট এন্ড টাইম ডেটা টাইপটা ব্যবহার করতে পারি। অথবা কোনো ক্লাস পিরিয়ড মানে শুরু হওয়ার যে ব্যাপারটা থাকে, যে অনেক সময় রুটিনে থাকে না যে এই ক্লাসটা এতটা থেকে শুরু, এরকম যদি কোনো ফিল্ডের মান আমি দিতে চাই, সেই ক্ষেত্রে আমরা ডেট এন্ড টাইম ডেটা টাইপটা ব্যবহার করব। নেক্সট যে ডেটা টাইপ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অবজেক্ট লিংকিং এন্ড এমবেডিং। তার মানে 9 নাম্বার যে ডেটা টাইপটা ছিল যে অবজেক্ট লিংকিং এন্ড এমবেডিং, এখানে আমি লিখে রাখছি যে অবজেক্ট লিংকিং এন্ড এমবেডিং। তো এই ডেটা টাইপটা মূলত ব্যবহার করা হয়, আমি যদি শর্ট করে বলি, যে এক অ্যাপ্লিকেশন থেকে অন্য অ্যাপ্লিকেশনে ডেটা ট্রান্সফার করার জন্য মূলত ওএডি অবজেক্ট বা অবজেক্ট লিংকিং এন্ড এমবেডিং ডেটা টাইপটা ব্যবহার করা হয়। তার মানে আমি যদি বলি যে আমি এমএস অ্যাক্সেস সফটওয়্যার ব্যবহার করে ডেটাবেস প্রোগ্রাম করতেছি, তো আমার যদি এমন হয় যে এমএস ওয়ার্ড অথবা এক্সেল অথবা পাওয়ার পয়েন্ট এগুলো অ্যাপ্লিকেশনে ডিফল্ট ভাবে আমার কিছু ইমেজ আছে, পিকচার আছে অথবা টেক্সট আছে। আমরা যদি চাই যে সাপোজ এমএস ওয়ার্ড থেকে আমি এমএস অ্যাক্সেসে যেখানে ডেটাবেস প্রোগ্রাম করতেছি সেখানে যদি কোনো টেক্সট, ইমেজ অথবা গ্রাফ যদি আমি ট্রান্সফার করতে চাই, তাহলে অবজেক্ট লিংকিং এন্ড এমবেডিং ডেটা টাইপটা ব্যবহার করব। তো এখন অনেকে আমাকে কোশ্চেন করে যে আসলে ভাইয়া এখানে লিংকিং এন্ড এমবেডিং দুইটা টার্ম আছে, একটা হচ্ছে লিংকিং আর এমবেডিং, আসলে এই দুটো টার্মটা যদি একটু ক্লিয়ার করতেন। তা আসো আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি যে লিংকিং এন্ড এমবেডিং জিনিসটা কি। তো দেখো আমার হাতে একটা আয়না আছে, তো এই আয়নাতে আমার মুখমণ্ডলের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। তো এখানে বিষয়টা কি হচ্ছে, আমি যদি মনে করি যে আমার মুখমণ্ডলটা হচ্ছে অরিজিনাল সোর্স, আর আয়নার মধ্যে আমার যে মুখমণ্ডলের ছবি দেখতে পাচ্ছি যেটা প্রতিচ্ছবি। তো এখন দেখো যে অরিজিনাল সোর্স মানে আমার মুখমণ্ডলটা যদি আমি মুভমেন্ট করাই, যদি নড়াই, তাইলে আয়নার মধ্যে যে প্রতিচ্ছবি আছে সেটাও কিন্তু নড়তেছে, বারবার নড়তেছে। তার মানে আমার সাথে আমার যে অরিজিনাল ফেসটা আয়নার মধ্যে যে প্রতিচ্ছবি দেখতেছি এটা কিন্তু লিংকিং অবস্থায় আছে। তার মানে আমি যখনই নড়তেছি ওখানেও কিন্তু নড়তেছে। এই টার্মটাকে আমরা বলবো হচ্ছে লিংকিং। আর যদি এমবেডিং টার্মটা বোঝাই তাহলে বিষয়টা এরকম যে আমার মুখমণ্ডলের একটা সেলফি তুললাম, তুলে যদি এরকম হয় যে সেলফিটা তুলে কোনো স্টুডিও থেকে একটা হার্ড কপি নিয়ে এসে স্টিকার দিয়ে যদি আমি কোথাও লাগায় রাখি, এখন আমি যতই এরকম মুভমেন্ট করি তাইলে কিন্তু ওই পিকচারটা স্ট্যাটিক অবস্থায় আছে, ওটার কিন্তু কোনোই পরিবর্তন হবে না।
তার মানে আমি আমার একটা অনুলিপি বা একটা কপি আমি স্টিকার দিয়ে আটকে রাখছি, সো আমি যতই মুভমেন্ট করি ওখানে কিন্তু কোনো পরিবর্তন হবে না। এই জিনিসটাকে বলা হয় এমবেডিং। তার মানে বিষয়টা যদি এরকম হয় যে এমএস ওয়ার্ড একটা অ্যাপ্লিকেশনে আমি কোনো টেক্সট লিখতেছি, এইটা যদি আমার এমএস অ্যাক্সেস ডেটাবেস সফটওয়্যারের সাথে যদি লিংকিং অবস্থায় থাকে, তার মানে দেখা যাবে যে এমএস ওয়ার্ডে আমি যে কাজটা করতেছি, সাপোজ একটা টেক্সট লিখতেছি, সেটার ফন্ট সাইজ কম বেশি করতেছি, তাইলে এমএস অ্যাক্সেসের যে ফিল্ডের সাথে ওইটা লিংকিং অবস্থায় আছে ওখানেও কিন্তু ওই ফন্ট সাইজটা কম বেশি হবে। তার মানে ওটাকে বলা হয় লিংকিং অবস্থায় থাকা। কিন্তু যদি এমন হয় যে এমএস ওয়ার্ডে আমি একটা টেক্সট লিখলাম, সেটা কপি করে নিয়ে এসে আমি এমএস অ্যাক্সেসের কোনো একটা ফিল্ডে আমি ওটাকে পেস্ট করলাম, তাইলে এখন বিষয়টা কি হলো, আমার যেখানে অরিজিনাল যে সোর্সটা ছিল মানে এমএস ওয়ার্ডে আমি যেখানে লিখে রাখছিলাম সেখান থেকে কপি করে নিয়ে আসলাম, এখন ওই জায়গাতে যদি আবার যাই, যে যদি ওখানে ফন্ট সাইজটা কম বেশি করি, তাইলে কিন্তু এমএস অ্যাক্সেসের সফটওয়্যারে যেখানে আমি যে ফিল্ডে ওই ভ্যালুটা স্টোর করে রাখছি বা টেক্সটটা স্টোর করে রাখছি সেখানে কিন্তু কোনোই পরিবর্তন হবে না। এই টার্মটাকে বলা হয় হচ্ছে এমবেডিং। এখন নেক্সট যে ডেটা টাইপ সেটা হচ্ছে লুকআপ উইজার্ড। তো লুকআপ উইজার্ড ডেটা টাইপটা আমরা কখন ব্যবহার করব? তো লুকআপ উইজার্ড ডেটা টাইপটা কি এটা বলার আগে আমি তোমাদের একটু উদাহরণের দিকে নিয়ে যাই। সেটা হচ্ছে যে আমি এখানে যে ডেটাবেস টেবিলের এক্সাম্পলটা দিয়ে রাখছি, দেখো এখানে একটা ফিল্ড আছে জেন্ডার নামে। তার মানে এই ফিল্ডের মান কি হতে পারে, মেলও হতে পারে ফিমেলও হতে পারে। যদি জেন্ডার না থেকে যদি এমন হয় যে টিচার নামে একটা ডেটাবেস টেবিল আছে যেখানে ডেজিগনেশন নামে একটা ফিল্ড আছে, ধরলাম যে ডেজিগনেশন নামে একটা ফিল্ড আছে, তো এই ডেজিগনেশন ফিল্ডের মান অনেকগুলোই হতে পারে। যদি আমি মনে করি যে প্রফেসর অথবা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অথবা লেকচারার, অ্যাসোসিয়েট প্রফেসর, বিভিন্ন ভ্যালুই কিন্তু হতে পারে। তো যখন আমরা ডেজিগনেশন ফিল্ডে যাব, বারবার আমার এই জিনিসগুলো কিন্তু ইনসার্ট করতে হবে, কখনো প্রফেসর, কখনো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, কখনো লেকচারার। তো এই যে বিড়ম্বনাকার বিষয়টা, যে বারবার না লিখে যদি বিষয়টা এমন হতো যে আমি কোথাও একটা লিস্টে আমি ভ্যালুগুলো আগেই লিখে রাখছি, তো এটাকে বলা হয় লুকআপ ফিল্ডে রাখা। ধরে নাও সহজ করে বোঝার জন্য যে ডেটাবেস প্রোগ্রামের কোনো একটা সাইডে লুকআপ ফিল্ডে আমার প্রয়োজনীয় ডেজিগনেশন ফিল্ডের যে ভ্যালুগুলো হতে পারে সেগুলো আমি লিস্ট আকারে লিখে রাখছি। তো এটা লিখে রাখলে কি হবে, যখন আমি ডেজিগনেশন ফিল্ডে আসব তখন ডিফল্ট ভাবে আমি লুকআপ ফিল্ডে যেখানে লিখে রেখেছিলাম লিস্ট আকারে ভ্যালুগুলো, ওই লিস্টটা শো করে। আর ওই লিস্টের যে ভ্যালুটা আমার করেসপন্ডিং ওই ফিল্ডের জন্য দরকার সেটাতে যদি আমি ক্লিক করি, তাইলে ডিফল্ট ভাবে ওখান থেকে সেই ভ্যালুটা ইনসার্ট হয়ে যাবে। তার মানে এখন যদি আমি বলি যে আসলে লুকআপ উইজার্ড ডেটা টাইপটা আমরা কখন ব্যবহার করব, তাইলে সহজভাবে বোঝালে যে কোনো একটা লিস্টে অনেকগুলো ভ্যালু দেওয়া আছে, যেমন আমি বললাম যে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, লেকচারার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এগুলো। অথবা যদি আরেকটা উদাহরণ দিই যে ডিপার্টমেন্ট নামে একটা ফিল্ড আছে যেখানে কি থাকতে পারে, সিএসসি ডিপার্টমেন্ট, ট্রিপল ই ডিপার্টমেন্ট, এরকম অনেক কিছুই আছে। এখন এই লিস্ট থেকে যদি পছন্দকৃত ডেটা যদি আমি ইনপুট করতে চাই, তাহলে লুকআপ উইজার্ড ডেটা টাইপটা ব্যবহার করব। তো আসলে লাস্টের যে দুইটা ডেটা টাইপ আলোচনা করলাম, এটা আসলে আমি চেষ্টা করেছি থিওরিটিক্যালি বোঝানোর জন্য। তো যখন আমরা আসলে কোডিং অংশটা দেখব, আমার মনে হয় তোমরা আরো বেশি ক্লিয়ার হবা যে আমরা কখন অবজেক্ট লিংকিং এন্ড এমবেডিং এবং লুকআপ উইজার্ড ডেটা টাইপটা ব্যবহার করব।